আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। কেমন আছো তোমরা? একবার একটা বাচ্চা তার বাবাকে বলল, বাবা আমাকে একটা ঢোল কিনে দিবে? বাবা বললেন, না, তুমি সবসময় ঢোল বাজিয়ে বিরক্ত করবে। ছেলে বলল, বাবা সবসময় বাজাবো না, যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন বাজাবো। আমাদের দৈনন্দিন কাজকর্মে অথবা আচরণ উচ্চারণে কর্মকাণ্ডে আমরা হয়তো মানুষের উপকার করে থাকি অথবা ক্ষতি করে থাকি। তবে এই ক্ষতির পরিমাণটা যখন স্বাভাবিক মাত্রাকে অতিক্রম করে অপরের জন্য আতঙ্কের কারণ হয়ে যায়, তখনই নেমে আসে বিপর্যয়। আমরা দেখব এই বিপর্যয়টা কখনো সামাজিক হয়, আবার কখনো পুরো বিশ্বের জন্য আতঙ্ক বয়ে আনে, আতঙ্ক ডেকে আনে, সবার ঘুম কেড়ে নেয় এই আতঙ্ক। আমরা গত লেকচারে বলেছিলাম জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের সবচেয়ে জটিল একটা সময়ে, 20 শতকের একটা জটিল সময় আবর্তে আবির্ভূত হয়েছিলেন, এবং যে সময়ে টি.এস. এলিয়ট যে যুগের নাম দিয়েছেন, যে যুগকে রূপায়িত করেছেন ওয়াস্টল্যান্ড নামে, যে যুগে 2টা বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতি পুষিয়ে না নিতেই আরেকটা বিশ্বযুদ্ধ আমাদের মাঝে চলে আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং হিটলারের তাণ্ডব সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। সেই বাস্তবতায় মাত্র 20 বছরের ব্যবধানে এত বড় বড় 2টা বিশ্বযুদ্ধ, এর প্রভাব জনজীবনে পড়েছে। সবাই বিভ্রান্ত হয়ে গেছে বা আতঙ্কিত হয়ে উঠেছে। আমরা দেখব এর পাশাপাশি ভারতবর্ষে চলেছিল স্বাধীনতা আন্দোলন, একদিকে মহাত্মা গান্ধী এবং অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আইন অমান্য আন্দোলন, একাধিক আন্দোলন হচ্ছে। সেই সাথে অন্যদিকে সুভাষচন্দ্র বসু, তিনিও দল গঠন করেছেন। তিনি মহাত্মা গান্ধীর দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেছেন এবং তারাও চেষ্টা করে যাচ্ছেন। এই যে অহিংস ধারা এবং সহিংস ধারা, এই 2 ধারার সম্মিলিত চেষ্টা, এক উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের স্বাধীনতা। সেই বাস্তবতায় জীবনানন্দ দাশ যুদ্ধ উন্মুক্ত এক পৃথিবী থেকে যুদ্ধ বিমুখ এক পৃথিবী, যে পৃথিবী শান্তির দিকে ডাকে, যে পৃথিবীর শান্তির কথা বলে, যেখানে শুভ বোধের জয় হয়, যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারে, এরকম একটা স্বপ্নের কথা, এমন একটা জগতের কথা কল্পনা করেছিলেন। তিনি প্রত্যেকটা মানুষের মাঝে যেন সুচেতনা জাগ্রত হয় সেই কামনা করেছিলেন। এই আদর্শ থেকেই, এই উদ্দেশ্য থেকেই 1942 খ্রিস্টাব্দে যে বনলতা সেন কাব্য প্রকাশিত হয়, সেই কাব্যে তিনি এই কবিতাটি প্রকাশ করেন। সুচেতনা, শুভ চেতনা, ইতিবাচক চেতনা, যে চেতনা মানুষের উপকার পৌঁছায়, মানুষের জন্য মঙ্গলজনক হয়, যে চেতনার কারণে মানুষ উপকার পায় বা লাভবান হয়, এরকম। অর্থাৎ যুদ্ধোন্মুক্ত এক পৃথিবী, সেটার বাইরে, সেই ধারার বাইরে সেদিক থেকে মুখ ফিরিয়ে তিনি নতুন একটা জগতের আইডিয়া দিয়েছেন, যেখানে সুচেতনা থাকবে, ইতিবাচক চেতনা থাকবে, শুভ চেতনা থাকবে এবং মঙ্গলজনক সব কাজ হবে। চেতনা শব্দের শাব্দিক অর্থ চৈতন্য, সংজ্ঞা, অনুভূতি, জীবন। তো এর সাথে সু উপসর্গ যোগ হয়েছে, সু উপসর্গ, এভাবে হয়েছে সুচেতনা, শুভ অনুভূতি, শুভ জীবন, এরকম সু উপসর্গ। এবারে আমরা কবিতাটির পাঠ পরিচিতি দেখে নিচ্ছি। কবিতাটি নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। সুচেতনা কবিতাটি নেওয়া হয়েছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। আমরা বলেছিলাম
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বনলতা সেন, যেটা 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম বলতে অনেকের মাঝে এক, আরো আছে ভালো কবিতা, তার মাঝে এটা একটা। এই কবিতায় কবি সুচেতনা সম্বোধনে তার প্রার্থিত মানে যেটা আমি প্রার্থনা করি, যেটা আমি কামনা করি, আরাধ্য, আরাধনার যোগ্য, যেটা আমাদের কামনার যোগ্য, যেটা আমরা আকাঙ্ক্ষা করি, এরকম এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। একটা বিশ্বাস, এমন একটা আইডিয়া, এমন একটা ধারণা যেটা মানুষের মঙ্গল পৌঁছাবে, মানুষের জন্য উপকারী হবে, যেটার যে নীতিকে অনুসরণ করলে মানুষের জন্য মঙ্গলজনক হবে, সেরকম একটা পথ নির্দেশ তিনি করছেন, সেরকম একটা বিশ্বকে তিনি কামনা করছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতর দ্বীপ সদৃশ একটা ধারণা। এটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়, এটা শেষ হওয়ার নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে, অসুখকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। এই সংকট একদিন দূর হয়ে যাবে। এই সুচেতনা, এখন খারাপ অবস্থায় আছি আমরা, এখন আমাদের গভীরতর অসুখ চলছে, আমরা ভালো নেই, আমাদের ঘুম কেড়ে নিয়েছে যাবতীয় হিটলারের তাণ্ডব বা বিশ্বযুদ্ধ, যাবতীয় সংকট, এগুলো আমাদের ঘুমকে কেড়ে নিয়েছে। তবে সুচেতনা যখন আসবে আবার, তখন কি হবে? তখন আমরা আবার প্রাণ ফিরে পাবো, আমরা নতুন করে বাঁচতে শিখবো, আমরা ভালো থাকবো, সুস্থ ইহলৌকিক একটা এই জগৎটা আবার সুন্দর হয়ে যাবে। জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রম মুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে। এই শুভ চেতনার যদি আমরা চর্চা করি, সুচেতনার যদি বিস্তার ঘটে, সবাই যদি সুচেতনাধারী হয়, সবাই যদি ইতিবাচক চেতনার চর্চা করে, ইতিবাচক বোধকে লালন করে, তাহলে এই পৃথিবী আবার সুন্দর হয়ে যাবে এবং মানব সমাজ, মানুষের যেটা করণীয়, মানুষের কাছে যেটা আকাঙ্ক্ষিত, সেটা নিশ্চিত হবে। অর্থাৎ মানুষের মতো বাঁচতে পারবে। এবং এর মধ্য দিয়েই, সুচেতনার চর্চার মধ্য দিয়েই শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। তোমরা জানো, শাশ্বত রাত্রি অন্ধকার, নেতিবাচক, জাতীয় জীবনের দুর্দিন, খারাপ সময়কে ইঙ্গিত করে। আর সূর্যোদয়, এটা ইতিবাচকতাকে, বিপদ কেটে গেছে, নতুন দিন শুরু হয়েছে, এরকম একটা ইঙ্গিত বহন করে। রাত্রি নেতিবাচক, সূর্য উদয় ইতিবাচক, আমাদের দুঃখের দিন কেটে গেল, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। তার মানে যদি সুচেতনার চর্চা হয়, যদি সুচেতনা সবার মধ্যে আসে, যদি ইতিবাচক বোধ জাগ্রত হয়, তাহলে এই পৃথিবী আবার সুন্দর হয়ে যাবে, এরকম একটা আশাবাদ ব্যক্ত করছেন তিনি। এবারে আমরা মূল কবিতার পাঠে চলে যাচ্ছি। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। কবি এখানে সুচেতনাকে একটা দূরতর দ্বীপের সাথে তুলনা করেছে। তোমরা দেখবে, এটা যদি মূল ভূখণ্ড হয়, আমরা এই দ্বীপটাকে ধরে নিচ্ছি শ্রীলঙ্কা, এই দ্বীপটাকে শ্রীলঙ্কা ধরছি বোঝার সুবিধার্থে। কবি মূল ভূখণ্ডের বাইরে একটা দ্বীপের সাথে তুলনা করেছেন সুচেতনাকে, যেটা আপাতত আমাদের মাঝে নেই, আমাদের থেকে দূরে আছে। এই চেতনাটা আমাদের থেকে দূরে আছে এবং এখানে সুচেতনাকে তুমি বলে সম্বোধন করেছে, মানবিক সত্তা আরোপ করেছে, ইতিবাচক সত্তা, মানবিক মূল্যবোধ সম্পূর্ণ। তুমিটা ইতিবাচক শব্দ, বলি ভালোবাসার সম্বোধন সূচক শব্দ। একটা হচ্ছে মানবিকতা আরোপ করেছে সুচেতনার মাঝে, আর এখানে দ্বীপের সাথে তুলনা করেছে, যে দ্বীপটা দূরে আছে। তর শব্দ তখন বলা হয়, এটাকে বলে বিশেষণের অতিশায়ন, দূর, দূরতর। এরপরে দুইয়ের অধিকের মাঝে যখন তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয় দূরতম। দূর, দূরতর, দুইয়ের মধ্যে তুলনা, আর দুইয়ের অধিকের তুলনা হলে তখন হবে দূরতম দ্বীপ হতে পারত।
যদি একাধিক তুলনা হতো। তো দ্বীপ বলতে বোঝায় চারিদিকে জল বা সমুদ্র বেষ্টিত স্থল ভাগ, চারিদিকে জল, এরকম সেন্ট মার্টিন হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, চারিদিকে জল এরকম। তো এখানে তুমি সম্বোধন করছে সুচেতনাকে একটা দ্বীপের সাথে তুলনা করেছে। বিকেলের নক্ষত্রের কাছে সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এটার ব্যাখ্যা একরকম বলা হয়, বিকেলের নক্ষত্র কেন? কেউ কেউ বলেছে যে নক্ষত্র একটা মানে যত দূরে, সুচেতনা ঠিক এত দূরেই অবস্থান করছে। এই ব্যাখ্যাকে আমার খুবই সাধারণ মানের ব্যাখ্যা মনে হয়েছে। বরং আমার মনে হয় যে সরোজ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, এই ব্যাখ্যাটাকে আমাকে যৌক্তিক মনে হয়েছে, যে রবীন্দ্র সাহিত্যে, রবীন্দ্রনাথের গানে বা কবিতায় তারা একটা মানে আশ্বাসের ইঙ্গিত দিচ্ছে, ইতিবাচক ভাবে ধরা দিয়েছে, অন্ধকারের পরাভবের ইঙ্গিত দিচ্ছে, অন্ধকার দূর করে দেবে এই তারা। এবং আমরা তারাকে ইতিবাচক ভাবে দেখি, রাতের আকাশে তারা আলো দিচ্ছে, আলো বহন করছে। তো জীবনানন্দের সাহিত্যে বারবার নক্ষত্র শব্দের প্রসঙ্গ এসেছে, তোমরা কবিতায় দেখবে বারবার নক্ষত্র প্রসঙ্গ আসছে। তো এখানেও তিনি ইতিবাচক আশ্বাসের প্রেরণার চেয়ে আশ্বাসের জন্য কবির যে আকুলতা, সেটাই তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এখানে ইতিবাচক অর্থে, সাংকেতিক অর্থে কবি ব্যাখ্যা করতে চেয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। এটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। নক্ষত্রের মতো দূরবর্তী একটা জায়গায় সুচেতনা আছে, এই ব্যাখ্যাটাকে খুবই সাধারণ মানের ব্যাখ্যা মনে হয়েছে। তো এই জন্য আমরা বলতে পারি যে এটা সাংকেতিক মাত্রা যোগ করেছেন কবি। বিকেলের নক্ষত্র শব্দ দ্বারা এটাকে আলোকিত প্রত্যাশা, একটা আলোর প্রত্যাশা, একটা ইতিবাচক সম্ভাবনার প্রত্যাশা, প্রত্যাশা করেছেন। এবং সংকেতের আড়ালে, সাংকেতিক ভাবে প্রতীকের আড়ালে তিনি এটাকে উপস্থাপনের চেষ্টা করেছেন। সেইখানে বলতে সেই দ্বীপে তোমাদের বলতে হবে কোন দেশকে দারুচিনি দ্বীপ বলা হয়। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও কোন দেশকে দারুচিনি দ্বীপ বলা হয়। সেইখানে মানে সেই দ্বীপে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তোমাকে যদি বলা হয় তুমি সেন্ট মার্টিনে কেন যাবে, কি উত্তর করবে? সমুদ্র দেখার জন্য? না, সমুদ্র দেখার জন্য সেন্ট মার্টিন যাওয়ার দরকার নেই, কারণ কক্সবাজার সমুদ্র দেখা যায়, কুয়াকাটায় দেখা যায়, আরো অনেক জায়গা আছে। বরং সেন্ট মার্টিনের কিছু জায়গা এমন আছে যেখানে প্রকৃতির আদি রূপ পাওয়া যায়, যেখানে প্রকৃতির আদি রূপ, প্রকৃতির যে সরলতা, পাখির যে কোনো কোলাহলপূর্ণ জগৎ থেকে প্রকৃতির যে আসল রূপ, আদি রূপ, যে সরলতা, তার রূপ রস গন্ধ যা বলা যায় সবকিছু ওই যেখানে জনমানবের স্পর্শ পড়েনি ওই দ্বীপগুলোতে ওগুলো পাওয়া যায়। তুমি বর্তমানের সেন্ট মার্টিনের কথা ভাববে না, আজ থেকে 80 বছর আগের কথা চিন্তা করো, যখন এত কিছু সহজ হয়ে যায়নি, মন চাইলে সেন্ট মার্টিনে যাওয়া যায় না, মানুষ যায় না, সেই বাস্তবতার কথা চিন্তা করো, বা কোন একটা দ্বীপের কথা চিন্তা করো। সেইখানে সেই দ্বীপে দারুচিনি বনানীর ফাঁকে, দারুচিনি তোমরা জানো এটা একটা মশলা, দারুচিনি। বনানী বলতে বন, বিশাল সুবিস্তৃত অরণ্য বা মহাবন। দারুচিনি বনানী, দারুচিনি গাছের বনানী, দারুচিনি গাছ দিয়ে পরিপূর্ণ একটা বন। দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, সেখানে প্রকৃতির মূল রূপ, মূল রহস্য দেখা যায়। ওখান থেকে প্রকৃতির যেটা মূল বৈশিষ্ট্য সেটা ওখানে পাওয়া যায়। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। নির্জনতা, প্রকৃতির যে মূল বৈশিষ্ট্য, মানুষ, গাড়ির শব্দ, যাবতীয় যান্ত্রিকতা, এগুলো থেকে দূরে যেখানে প্রকৃতির মূল বৈশিষ্ট্য যেটা, সেটা ওখানে পাওয়া যাবে সেই দারুচিনি বনানীর ফাঁকে। তোমরা জেনে থাকবে
কিছুদিন আগেও করোনা কালে যখন করা বন্ধ ছিল, সমুদ্র সৈকতে মানে পর্যটকদের যাওয়া নিষেধ ছিল, সেই সময়ে এই কাঁকড়াগুলো সৈকতে উঠে আসতো বা বের হতো, বা ডলফিন গুলো এই সময় দেখা যাচ্ছিল। এটা হচ্ছে প্রকৃতির আদি রূপ, আসল রূপ। তো মানুষের আনাগোনার কারণে এগুলো আমরা হারিয়ে ফেলেছি। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আনিসুল হক এই দারুচিনি দ্বীপ বলতে উনি মনে করেন, যুক্তি দিয়ে দেখিয়েছেন যে এই দ্বীপ বলতে শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে। এবং বনলতা সেন কবিতায় আমরা দেখব যে কবি যাত্রা শুরু করেছেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, ওই এলাকা দিয়ে, ওই শ্রীলঙ্কা দিয়েই যাত্রা শুরু করেছেন। এজন্য এই দারুচিনি দ্বীপ মূলত শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে, শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে। আরেকটা কথা, তোমরা যারা সেন্ট মার্টিনে গিয়েছো তারা জানবে, সেন্ট মার্টিনে কিন্তু দারুচিনি গাছ নেই, দারুচিনি গাছ নেই। এটার নাম দারুচিনি দেওয়া হয়েছে, সেন্ট মার্টিনের নাম দারুচিনি দ্বীপ অন্য কারণে হয়েছে। জাহাজ ডুবে গিয়েছিল প্রায় 100 বছর আগে, সে অন্য প্রসঙ্গ, কিন্তু এখানে কোনো দারুচিনি বনানী নেই। অতএব এই যে দারুচিনি দ্বীপ, দারুচিনি বনানী, এটা কিন্তু শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে, এটা কিন্তু সেন্ট মার্টিনকে বোঝানো হয়নি। দারুচিনি দ্বীপ বা দারুচিনি বনানী এটা কিন্তু শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে, ওটা সেন্ট মার্টিনকে বোঝানো হয়নি, মনে রেখো। সেইখানে এই শ্রীলঙ্কায় দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে নির্জনতা, প্রকৃতির আদি রূপকে আমরা পাবো। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। খেয়াল করো, ডারউইনের একটা কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জয়। যে যোগ্য সে টিকে থাকে, যে অযোগ্য সে হারিয়ে যায়। ভারতবর্ষের ইতিহাসের কথা চিন্তা করো, বিশ্ব ইতিহাস বাদ দাও, শুধু ভারতবর্ষের ইতিহাসের কথা দেখো। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন মানুষ তো পথ চেয়ার ছেড়ে দিতে চায় না, তাকে তুলে দিতে হয়। যতবার ক্ষমতার পালাবদল হয়েছে ততবারই রক্তপাত হয়েছে। এই রক্ত, অশোকার কথা বলো বা সম্রাট অশোক বলো, আর অন্য অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, পানিপথের যুদ্ধ বলো, এমনি এমনি তো কেউ ক্ষমতা ছাড়তে চায় না, বরং অনেক রক্তপাতের মধ্য দিয়ে সফলতা এসেছে। রক্ত সফলতা, রক্তপাতের মধ্য দিয়ে সফলতা এসেছে, অনেক প্রাণকে বিসর্জন দিতে হয়েছে, এরপরেই একটা পর্যায়ে যুদ্ধে জয় হয়েছে। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, এটা একটা বাস্তবতা। সত্য অর্থ এখানে বাস্তবতা, এটা একটা ইতিহাসের অমোঘ নিয়তি। এভাবেই পৃথিবী এই পর্যায়ে এসেছে। মঙ্গল খান, মঙ্গোলিয়া, এই যে ইতিহাস, যতগুলো ইতিহাস আছে, এভাবেই তো তারা বিখ্যাত এবং কুখ্যাত হয়েছেন, আলোচিত হয়েছেন। এমনি এমনি তো তারা এত আলোচিত হননি আমাদের কাছে। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, ওটাই মূল কথা নয়। যুদ্ধ জয়ই শেষ কথা নয়। শেষ কথা হলো ভালোবাসা, মানবিকতার বিশ্ব গড়বে। এর একটা ইতিবাচক দিকও থাকে। অনেক সময় পাপকে দমিত করতে, পাপকে ধ্বংস করতেও যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। শেষ সত্য হলো ভালোবাসা। যুদ্ধের পরেও একটা কথা থেকে যায়, শুধু যুদ্ধ জয়টাই জরুরি নয়, বরং কতটা মানবিকতার মধ্য দিয়ে ইতিবাচকতার প্রতিষ্ঠার জন্য তুমি যুদ্ধ করলে, সেটা একটা বড় বিষয়। এই জন্য কবি বলছেন, এটাই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে মানবিকতা, ইতিবাচকতার জন্য জয় হয় এরকম। হিউম্যানিটি শুড বি আওয়ার রেস, মানবতা আমাদের মূল আদর্শ হওয়া উচিত, এবং লাভ শুড বি আওয়ার রিলিজিয়ন, এবং ভালোবাসাটাই আমাদের ধর্ম হওয়া উচিত। আমাদের মূল পরিচয়, আমরা হিন্দু না, মুসলিম নই, বৌদ্ধ নই, আমরা মূলত মানুষ, এবং এটাই আমাদের ধর্ম হওয়া উচিত। আমরা যেন প্রত্যেককে ভালোবাসি।
আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে, রৌদ্রের বিশেষণটা দেখো, রূঢ় বলতে বোঝায় যেটা খারাপ, কর্কশ, রুক্ষ, অপ্রিয়, যে রৌদ্র আমাকে আরাম দেয় না। একটা হলো সকালের রোদ হতে পারে যেটা ভিটামিন দেয়, ভিটামিন ডি প্রদান করে, তবে এই রৌদ্রটা ইতিবাচক না। রূঢ় রৌদ্র, রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, মানুষকে মানুষের মতো ভালোবেসেছি, ভালোবাসতে চেয়েছি, মানুষকে ভালোবাসতে চেয়েছি, ভালোবাসার অধিকার আদায় করতে চেয়েছি, ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি, মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। আমারই হাতে। আমরা বিশ্বযুদ্ধের কথা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপান, জার্মানি, ইতালি, এরা একদিকে এরা হলো অক্ষ শক্তি, অন্যদিকে ছিল মিত্র শক্তি সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন, এরা। তো এই যে রক্তপাত হচ্ছে মূলত সত্য প্রতিষ্ঠার জন্য, অপশক্তিকে দমনের জন্য যুদ্ধ করা হচ্ছে। তো তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। কিভাবে কি করছে? বলে যে আমার হাতে মরে গেছে, আমি মারতে বাধ্য হয়েছি। এখানে একটা শব্দ খেয়াল করবে, এখানে হয়তো শব্দ ব্যবহার করেছেন কবি। এখানে কবি হয়তো শব্দ ব্যবহার করেছেন, বলেনি যে আমারই হাতে নিহত, এটা বলেনি, বলেছে আমারই হাতে হয়তো নিহত। যেমন পরবর্তীকালে 1946-47 কবিতা লিখেছেন, মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে। কবি মারেননি তো, মুসলমান মারলো, তার মানে আমি মারলাম। পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার ভাই আমি, আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল। সে আমাকে মেরে ফেললো ইত্যাদি। তার মানে এই যে মানুষ মারছে, আমি মারিনি বটে, তবে আমার মতো একজন মেরেছে বা আমাকেও মেরে ফেলা হচ্ছে। আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, আমি মেরে ফেলছি, আমি মারছি না, অন্য একজন মারছে, তবে সে দায় আমি মানে অস্বীকার করতে পারছি না, সে দায়কে আমি ভুলে যেতে পারছি না। এরকম পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এটা বোঝার জন্য গত লেকচারটা দেখতে হবে। আমরা জীবনানন্দের সমকাল নিয়ে আলোচনা করেছিলাম গত লেকচারে, যে এই সময়ে গভীরতর অসুখ কেন? কারণ হলো পরপর দুটো বিশ্বযুদ্ধ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, স্বার্থের টানাপোড়েন চলছে। প্রত্যেকেই বলছে আমার অংশটা কোথায়, তুমি তো এটা নিলে, আমারটা কোথায়? এই যে ভাগ বাটোয়ারা, এখানেই দ্বন্দ্ব, যুদ্ধ, মানে যুদ্ধ, রক্তপাত, এগুলোর কারণেই কবি বলছেন যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। স্বার্থপরতার চরম আকার ধারণ করেছে। হিটলার বলছে যে আমরাই সেরা, আমরা শাসন করব, এজন্য বিশ্বে মানে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, প্রায় 8 কোটি মানুষ মারা গিয়েছে বলে মানে বলা হয়ে থাকে, 5 কোটি 8 কোটি বিভিন্ন বর্ণনা এসেছে। তো এত মানুষ মারা যাচ্ছে, পৃথিবী ভালো নেই, পৃথিবী অসুখে পড়েছে, পৃথিবী ভালো নেই, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, পৃথিবী ভালো নেই। এই অসুখ কে করেছে? পৃথিবীকে অসুখী কে করেছে? মানুষ করেছে। পৃথিবী ভালোই ছিল, পৃথিবী ভালো ছিল, পৃথিবী একসময় সুন্দর ছিল। আমরাই মানুষরাই নানা রকম বিজ্ঞানের সহায়তায় নানা রকম ভাবে পৃথিবীকে নষ্ট করে ফেলছি, অসুখী করে ফেলছি। পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কারণে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। পৃথিবীর কাছে কেন? মানুষ জন্ম সফলতা পায়, মানুষ জন্ম সফলতা পায়, মানব জন্ম সফলতা পায় জন্ম লাভের মধ্য দিয়ে। এই পৃথিবীর আলো বাতাস নিয়ে আমরা বড় হয়েছি। আমরা পৃথিবীকে কিছুই করিনি, বরং ক্ষতি করেছি।
আমরা পৃথিবীর আলো, বাতাস এগুলো নিয়ে, জল নিয়ে আমরা বড় হয়েছি, নিজেকে বড় করেছি, তবে আমরা পৃথিবীকে আরো ক্ষতিই করেছি। আপাত দৃষ্টিতে বলা হয় বিজ্ঞানের উন্নতির ফলে পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর যে আদি রূপ, বাস্তবতা, সেটা থেকে, যে মূল বৈশিষ্ট্য, সেটা থেকে আমরা পৃথিবীকে নষ্ট করে ফেলছি বিজ্ঞানের নানা মাত্রিক আবিষ্কারের ফলে। সুচেতনা এই পথে আলো জেলে, এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে। কবি পথ নির্দেশ করছেন যে পৃথিবীর গভীরতর অসুখ এজন্য যে আমরা খারাপের চর্চা করছি, আমরা নেতিবাচকতার চর্চা করছি, স্বার্থের চর্চা করছি এবং ঈর্ষা, হিংসা এগুলোর মধ্য দিয়ে পৃথিবীটাকে বিষাক্ত করে তুলেছি, বসবাসের অনুপযোগী করে তুলেছি। সেই বাস্তবতায় কবি সুচেতনার চর্চার কথা বলছেন। সুচেতনার পথ, মঙ্গলের পথ, ইতিবাচকতার পথ, সত্যের পথ, এই পথে, ইতিবাচকতার পথে, সুচেতনার পথে আলো জেলে, আমরা জানি যে অন্ধকার থাকে, অন্ধকার, তোমরা মশাল মিছিল করা দেখে থাকবে, এর উদ্দেশ্য হলো আলো হচ্ছে ইতিবাচক, আলো ইতিবাচক, যা কিছু ভালো সেটাকে আলোর সাথে তুলনা করা হয়, যা কিছু খারাপ সেটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। তো যখন এই আলো জ্বালা হয়, তার মানে হলো আলো জ্বাললে অন্ধকার এমনি চলে যাবে, তার মানে সুদিন আসবে, আমরা মূল সত্যটাকে পেতে পাবো। এর জন্যই মশাল মিছিল, আলো জ্বাললে অন্ধকার চলে যাবে, সুদিন আসবে, এরকম। সুচেতনা, শুভ চেতনা, এই পথে, সুচেতনার পথে আলো জেলে, এটার চর্চা করে, সুচেতনার চর্চার ফলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। মিথ্যার চর্চা দ্বারা, নেতিবাচকতার চর্চা দ্বারা, স্বার্থপরতার চর্চা দ্বারা পৃথিবীর মুক্তি হবে না। মুক্তি আসবে সুচেতনা বা শুভ বোধের চর্চার মধ্য দিয়ে। আমরা যখন ইতিবাচকতার চর্চা করব, সবাইকে ভালোবাসবো, ভালোবাসার পৃথিবী গড়ব, সেদিনই পৃথিবীর মুক্তি আসবে। এভাবে স্বার্থের দ্বন্দ্ব, হিটলারের নীতিকে অনুসরণ করলে পৃথিবীতে কখনোই মুক্তি আসবে না, আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী বলতে বোঝায় মনীষা আছে যার, বা যিনি বিদ্বান, পণ্ডিত, প্রতিভা সম্পন্ন, গভীর পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি, একে মনীষা বলা হয়। বলে আজই হবে না, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এখনই হবে না, সময় লাগবে। এই পথে আলো জেলে, এই পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে। ভবিষ্যৎ সূচক শব্দ, হবে, এখনই হবে না, বিভিন্ন মনীষীর ত্যাগ লাগবে, অনেক ত্যাগের মধ্য দিয়েই সুদিন আসবে। এভাবে হঠাৎ করে আসবে না, হঠাৎ করেই সুদিন আসবে না, সুচেতনার জয় হবে না, শুভবোধ জাগ্রত হবে না, অনেক ত্যাগ লাগবে। অনেক ত্যাগের ফলে, রক্তদানের ফলে, অনেক মনীষীর আত্মত্যাগের ফলে, তাদের সাধনার ফলে একদিন সুদিন আসবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, সে বলতে সুচেতনার জয় হবে একদিন, শুভ বোধের জয় হবে, ইতিবাচকতার জয় হবে, পৃথিবী আবার সুন্দর হবে, যুদ্ধ বিমুখ একটা জাতি গড়ে উঠবে, তবে একটু সময় লাগবে। বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। আমরা বলি বাতাসটা, লোকটা কি সুন্দর, আমাদের কলেজটা কি সুন্দর, বলি দীর্ঘইকার, খেয়াল করবে, বলে এই বাতাস কত সুন্দর, ছেলেটা কি সুন্দর, এরকম। সূর্য করজ্জ্বল শব্দটা দেখো, সূর্য কর উজ্জ্বল শব্দটা এক হয়েছে, তো এটা কর অর্থ কিরণ, রশ্মি, সূর্য রশ্মি দ্বারা উজ্জ্বল, একেবারে আলোকিত। বলে এই বাতাস কত ফ্রেশ, আমরা বলি ফ্রেশ বাতাস, বা এরকম কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা দৃশ্য, এরকম। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আসলে গড়ে দেবেন, প্রায় ততদূর ভালো মানব সমাজ কবি গড়ে দেবেন, একটা ওইরকম একটা সমাজ গড়বেন তিনি, এরকম। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। নাবিক, তোমরা জানো
নাবিক বলতে বোঝায় নৌকা বা জাহাজ যিনি চালান। সবাই ঘুমিয়ে থাকে, তো যিনি নাবিক তিনি জেগে থাকেন, তার একটা দায়িত্ব আছে। 100 মাইল হোক, 200 মাইল হোক, বা একটা দূরবর্তী একটা পথ বা 1000 মাইল হোক, এই রাস্তাটা তিনি চালিয়ে নিয়ে যাবেন, তাকে একটা গন্তব্যে পৌঁছে দিবেন। তার যেটা লক্ষ্যবস্তু, তার যেটা গন্তব্য, সেখানে তিনি নিয়ে যাবেন। একটা দায়িত্ব নিয়ে কাজ করে নাবিকরা, গাড়ির ড্রাইভাররাও বটে। আমাদের মতো ক্লান্ত, শব্দ ব্যবহার দেখবে, ক্লান্ত হয়ে গেছে, কবি ক্লান্ত তবে ক্লান্তিহীন, কবির মতো ক্লান্ত তবে ক্লান্তিহীন। ক্লান্তি আছে, তবে ক্লান্ত হয়ে বসে থাকলে কখনোই সুদিন আসবে না। যখনই উনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাবেন, তখনই তার আকাঙ্ক্ষিত গন্তব্য, যেটা মনে করো আকাঙ্ক্ষিত গন্তব্য, হয়তো ঢাকা যাব অথবা কোথায় যাব, বরিশাল যাব, ওখানে আকাঙ্ক্ষিত যেটা গন্তব্য, সেখানে আমরা যেতে পারবো। এখন আমরা দুঃখের সমুদ্রে আছি, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের মাঝে যাবতীয় যন্ত্রণা আছে, নেতিবাচকতার চর্চা আছে, দুঃখের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। এই বাস্তবতায় আমাদের মাঝে সুদিন আসবে কখন? যখন আমরা ক্লান্তিহীন ভাবে কাজ করতে পারবো। সুকান্ত ভট্টাচার্য যেমন বলেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের যে উচ্চারণ, জীবনানন্দের মাঝেও একই রকম উচ্চারণ, যে তিনি ক্লান্তিহীন ভাবে কাজ করে যাবেন এবং একটা সুন্দর পৃথিবী গড়বেন। এভাবেই আমাদের যে আকাঙ্ক্ষিত জগৎ, আকাঙ্ক্ষিত বাস্তবতা, সুচেতনার জয় হবে, সেটা একদিন পাবো। এভাবে বসে থাকলে হবে না, ক্লান্ত হয়ে বসে থাকলে হবে না। আজ নয় বলে এখনই নয়, একটু সময় লাগবে। ঢের দূর, ঢের মানে অধিক, অনেক দূর, অন্তিম প্রভাত। আমরা বলেছি রাত সাহিত্যে নেতিবাচক, আমরা দুঃখের সাগরে আছি, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমরা একটা সমুদ্রের মাঝে আছি, কুল কিনারা দেখতে পাচ্ছি না। এই অবস্থা থেকে আমরা একটা সময় পরে আমাদের গন্তব্যে যেতে পারবো। আমাদের যেটা মূল টার্গেট, মূল যেখানে আমরা যেতে চাই, সেখানে আমরা যেতে পারবো। তবে এখনই না, আজই না, এখনই সে সময় হয়নি, সেটা এখনই আমরা পাচ্ছি না, একটু সময় লাগবে। অন্তিম প্রভাত হবে এক সময়, তবে একটু সময় লাগবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না। এক এক ধর্ম এক এক কথা বলে। যেমন ইসলামী বিশ্বাস অনুসারে বলে যে আমরা রুহুর জগতে ছিলাম, ধরে নাও যে আমরা আসমানে ছিলাম, উপরে ছিলাম, কোথাও ছিলাম, আবার ওই জগতেই চলে যাব। মাটির টানে বা পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসেছি। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবীতে ছিলাম না, থাকবো না, চলে এসেছি। না এলেই ভালো হতো অনুভব করে। মানুষ যখন চরম কষ্ট পায়, ব্যর্থ হয়, জীবনের কাছে ব্যর্থ হয়, বা মানে সফলতার ছোঁয়া না পায়, শুধু কষ্ট আর কষ্টের জগতেই বাস করতে থাকে, তখন সে এটা বলে যে আমার জন্ম না হলেই ভালো হতো, আমি কেন পৃথিবীতে এসেছিলাম। মানুষ আত্মহত্যা যখন করতে চায়, তখন এই বোধগুলো বেশি কাজ করে, যে আমার জন্ম কেন হলো, জন্ম না হলেই ভালো হতো। দাউদ হায়দার বলেছিলেন, জন্মই আমার আজন্ম পাপ, মাতৃ জরায়ু থেকে নেমেই জেনেছি আমি। মানুষ যখন এরকম বেশি কষ্টে থাকে, তখন এরকম কথা বলে। তো জীবনানন্দ দাশ এটাই ভেবেছেন যে পৃথিবীতে না এলেই ভালো হতো। কারণ হলো, এই পৃথিবী আমার জন্য মঙ্গলজনক নয়। সোনার চামচ মুখে নিয়ে আমরা জন্মগ্রহণ করিনি, আমাদের জন্য অনেক নেতিবাচকতা অপেক্ষা করছিল। বড় হওয়ার পর সেই দেনা শোধ করতে হয়েছে, আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, আমরা সেগুলোর দ্বারা আক্রান্ত হয়েছি।
এর জন্য বলছে আমার জন্ম না হলেই ভালো হতো। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। পরে আবার বলছে দেখো যে ভালোই হয়েছে, আমার এই পৃথিবীতে না এলে তো এত কিছু পেতাম না। মানব জন্মের যা কিছু অর্জন সেটা তো জন্মের মধ্য দিয়েই হয়ে থাকে। মানব জন্মের মানব জন্ম মানে না হলে, মানুষ হিসেবে জন্ম না পেলে তো আমি এগুলো অর্জন করতে পারতাম না, এত কিছু দেখতে পারতাম না। আমার যা কিছু অর্জন সেটা তো জন্মের মধ্য দিয়েই, পৃথিবীতে আসার মধ্য দিয়েই। এই জন্য বলছে এসে এসে বলতে পৃথিবীতে এসে মানব জন্মের এই জগতে এসে গভীরতর লাভ হয়েছে, ভালোই হয়েছে, উপকার হয়েছে। লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। প্রকৃতির কবি বারে বারে নানা রূপে ধরা দেয় প্রকৃতি, বলে ভালোই হয়েছে, আমি অনেক কিছু দেখতে পেরেছি, অনেক কিছু অর্জন করেছি। আমার যা কিছু অর্জন এই জন্মকে কেন্দ্র করেই এই প্রসঙ্গটা এখানে তুলে ধরেছেন। দেখেছি যা হলো, কবি কি দেখেছেন? নিরীহ মানুষকে আক্রমণ করা, তাকে ফেলে দেওয়া। আর এই বাস্তবতায় কি হবে, যখন ইনাকে ফেলে দেবে তো ইনি তো নিশ্চিতভাবে পড়বে। দুইটা বিশ্বযুদ্ধের ইতিহাসটা দেখবে, সহজ সরল মানুষকে মেরে ফেলা হচ্ছে, স্বাভাবিকভাবেও তুমিও তো পড়বে। হিটলারের কেন পতন হলো? কারণ হচ্ছে সহজ সরল মানুষকে আক্রমণ করা। তো একটা পর্যায়ে তো মিত্র শক্তি যারা, তারাও তো উঠে দাঁড়িয়েছে, তারাও ঘুরে দাঁড়িয়েছে, তারাও তোমার ঘুম কেড়ে নিয়েছে। তুমি অন্যের চালে ঢিল দিবে, তোমার চালে ঢিল কেউ পড়বে না? ইট মারলে পাটকেল তো খেতেই হবে। তুমি অপরের ক্ষতি করবে, তুমি তো সেই গর্তেই আবার পড়বে। তুমি অপরের জন্য যে গর্ত করছো সেই গর্তে তো তোমাকেও পড়তে হবে। দেখেছি যা হলো, কবি এগুলো দেখেছেন। প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দেখেছেন। আমাদের অসহায় মানুষগুলোকে, যারা স্বাধীনতা চায়, এটা আমাদের একটা অধিকার ছিল, তো আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, আমাদেরকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সহ অনেকবার হত্যা করা হয়েছে আমাদেরকে। এগুলো তো কবি দেখেছেন। দেখেছি যা হলো, হবে, অনেক কিছু হয়েছে, হবে মানুষের যা হবার নয় হবে। আমরা বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, পক্ষ শক্তি, মিত্র শক্তি। এবং একটা পর্যায়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফেলা হয়েছে, লিটল বয়, ফ্যাটম্যান, এগুলো মারা হয়েছে। বলে এটা তো মানুষের কাছে, এটা আমরা আকাঙ্ক্ষা করি না, এটা আমরা চাই না, এটা তো হওয়ার কথা ছিল না। দেখেছি যা হলো, এটা তো দেখেছি, হবে হবে মানুষের যা হবার নয়। মানুষের কাছ থেকে এরকম আচরণ আমরা আশা করিনি, এটা তো চাইনি, মানুষের কাছে এটা আকাঙ্ক্ষিত নয়। মানুষ কেন এরকম হয়ে গেল? রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রবন্ধ লিখেছিলেন, নাম সভ্যতার সংকট। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বাস, ইউরোপিয়ানদের প্রতি বিশ্বাস। কারণ তিনি মনে করতেন যে তারা সভ্যতার আলো ছড়িয়েছে, যাবতীয় ইতিবাচকতার চর্চা করছে, জ্ঞানের আলো ছড়িয়েছে, তাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি। এই বিশ্বাস নিয়ে তিনি ইংরেজের প্রতি মুগ্ধ ছিলেন। তবে 1941 খ্রিস্টাব্দে এই সময় দেখলেন ওনার বিশ্বাস ভঙ্গ হলো। তো উনি লিখলেন যে আমি যেটা ভেবেছিলাম এখন তো দেখি ওরা আগুন লাগায়। এই যে বিশ্বাস এবং বিশ্বাস ভঙ্গ, এটাকে নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট। এই যে সভ্যতার সংকট, দেখেছি যা হলো, হবে মানুষের যা হবার নয়, এটা তো হওয়ার কথা ছিল না। এরকম কিছু তো আমরা চাইনি, আমরা তো এরকম সভ্যতা চাইনি, আমরা তো বাঁচতে চেয়েছিলাম। আমাদের তো এত শিক্ষিত হওয়ার দরকার ছিল না, এত জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত হওয়ার দরকার ছিল না, আমরা তো ভালো ছিলাম। তো শেষে বলছে আমরা তো এরকম কিছু চাইনি। শেষ করছেন এভাবে, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। তোমাদের প্রতি প্রশ্ন হলো, রাত কিসের প্রতীক? রাত কিসের প্রতীক? শাশ্বত রাত্রির বুকে। আমরা বলেছি এর আগেও যে সাহিত্যে রাত নেতিবাচক,
জাতীয় জীবনের দুর্দিন খারাপ অবস্থাকে ধারণ করে, খারাপ অবস্থাকে প্রকাশ করে। একটা কথা বলা হয়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। রাত যত, তারপরে দুঃখের পরেই সুখ আসে, খারাপ সময়ের পরে ভালো সময় আসে, ইতিবাচকতার জয় হয়। রাত যত গভীর হয় বিপদ একটা পর্যায়ে কেটে যায়, এরকম প্রভাত ইতিবাচক, রাত নেতিবাচক। তো এজন্য কবি বলছেন, শাশ্বত রাত্রির বুকে রাত কেটে যাবে, সকলেই অনন্ত সূর্যোদয়। অনন্ত বলতে বোঝায় যেটা অন্ত নেই, যার যেটাই সত্য, যেটা চিরস্থায়ী, অনন্ত, অন্ত নেই যার, যার শেষ নেই। শাশ্বত বলতে যেটা চিরকালীন। মুদ্রার এপিঠ ওপিঠ, সাদার পরে কালা আসবে, খারাপের পরে ভালো আসবে। একটা ভাব সম্প্রসারণ হতো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ নেতিবাচক, জাতীয় জীবনের বিপর্যয়, দুর্দিন, খারাপ সময়কে ইঙ্গিত করে। এর আড়ালে সূর্য আসে, সূর্য হাসে, এর আড়ালে সূর্য হাসে। সূর্য এখানে ইতিবাচক, আলো দেয়, আলো আসলে অন্ধকার এমনি কেটে যায়। মেঘ নেতিবাচক, সূর্য ইতিবাচক, রাত নেতিবাচক, প্রভাত ইতিবাচক। রাতের পরে সূর্য আসবে, প্রভাত আসবে। এটা দুঃখের এই বর্তমান যে বাস্তবতা, নেতিবাচকতা, এটা একদিন শেষ হবে। একটা পর্যায়ে আলো জয় হবে, ইতিবাচকতার জয় হবে। এই খারাপ সময়, স্বার্থপরতা, এই খারাপ বাস্তবতা একদিন কেটে যাবে। একদিন সুচেতনা প্রতিষ্ঠা পাবে এবং মানুষের ইতিবাচক বোধ জাগ্রত হবে, নেতিবাচকতার চর্চা মানুষ ছেড়ে দিবে। সুন্দর একটা পৃথিবী মানে আসবে আমাদের সামনে, এরকম একটা কামনা কবি করেছেন। এবারে আমরা মূল বইয়ের প্রশ্নগুলো দেখব। তুমি একটু উত্তর দেবে, কমেন্ট বক্সে এর উত্তরগুলো দেবে। কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা কি? বিকেলের নক্ষত্র, শাশ্বত রাত্রি, দূরতর দ্বীপ, নাকি দারুচিনি বন? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে উক্তিটিতে প্রকাশ পেয়েছে। 1. ইহলৌকিকতা, খ. ভাবালুতা, 3. সাম্যবাদী চেতনা, ঘ. পরাবাস্তববাদী চেতনা। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। 3 নম্বর, তবে পাল খুলো উদ্দীপকটি পড়বে এবং 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দেবে। ফজলুল আহমদের বিখ্যাত কবিতা 7 সাগরের মাঝি থেকে নেওয়া হয়েছে। তবে পাল খুলো 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবে পাল খুলো, তবে নোঙর তোলো, এবার অনেক পথ শেষে সন্ধানী হেরা, যেটা আমরা সন্ধান করছি, তোরণ দুর্গদ্বার, যেটা আমাদের আকাঙ্ক্ষিত গন্তব্য, সেটা মিলবে, সম্মুখে জানি। আমরা যেখানে যেতে চাই, জীবনানন্দের বাড়ি বরিশালে যেতে চাই, ওটার জন্য আমরা খুঁজছি, যাত্রা শুরু করেছি, বলে এখন আমরা যাত্রা শুরু করব, তাইলে আমাদের আকাঙ্ক্ষিত জীবনানন্দের বাড়ি যে ধানসিঁড়ি, ওই ধানসিঁড়ির গেট আমাদের চোখে ধরা দেবে। এরা হলো মূল প্রশ্ন, উদ্দীপক। এখানে কি প্রকাশ পেয়েছে? অতীতের মোহমুগ্ধতা, দেশপ্রেমের চেতনা, সংকট উত্তরণের প্রত্যাশা, নাকি সমকাল নিয়ে হতাশা? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। 4 নম্বর, হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। জীবনানন্দের বাড়ির গেট আমাদের চোখে ধরা দেবে জানি। আমাদের যাত্রা শুরু করলে একসময় বরিশালে আমরা যেতে পারবো। এই উক্তির সাথে সুচেতনা কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ্য করা যায়? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। সৃজনশীল প্রশ্ন দেখো, অদ্ভুত আধার 1 জীবনানন্দেরই একটা কবিতা। আমরা বলেছি আধার নেতিবাচক। জগতে একটা খারাপ সময় এসেছে এই পৃথিবীতে আজ, অদ্ভুত আধার 1 এসেছে এই পৃথিবীতে আজ। যারা অন্ধ বলতে যারা খারাপ, যারা নেতিবাচকতার চর্চা করে,
যারা অপশক্তি, যারা সমাজের খারাপ অংশ, তারাই আজকে আমাদের প্রধান, সমাজের নেতৃত্ব দিচ্ছে, তারাই দায়িত্ব পালন করছে, তারাই শাসক হচ্ছে। যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। সুপরামর্শ এখানে ব্যঙ্গার্থে, পৃথিবী অচল আজ তাদের বলতে যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, এরা অর্থাৎ সমাজের নেতিবাচক অংশ, যারা মিথ্যার চর্চা করে, স্বার্থপরতার চর্চা করে, তারা যেহেতু নেতৃত্ব দিচ্ছে, তাদের ছাড়া পৃথিবী আজকে অচল হয়ে গেছে, কারণ তারাই সব জায়গা। যাদের গভীর আস্থা আছে এরা ইতিবাচক অংশ, সমাজের যারা ভালো অংশ, তারা যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্যবাদীতি, সমাজের কোণঠাসা হয়ে আছে যে শ্রেণীটা, ভালো মানুষের অংশ, যারা মূলত অবহেলিত, সমাজে পাত্তা পাচ্ছে না, কারণ তাদের টাকা পয়সা নেই, তারা ক্ষমতা দেখাতে পারছে না, তাদের কথা কেউ শুনছে না। শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ভালো মানুষের হৃদয়গুলো শকুন শেয়ালের খাদ্য, শকুন শেয়াল প্রতীকী, দেখে রাখবে। প্রশ্ন, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। খ নম্বর, পৃথিবীর গভীরতর অসুখ এখন বলতে কবি কি বুঝিয়েছেন বা এটা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকটিতে সুচেতনা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আমরা দেখেছি ভালো মানুষের দাম নেই, হিটলারের জয় হয়েছে, সমাজের খারাপ অংশ নেতৃত্ব দিচ্ছে, নেতিবাচকতার জয় হচ্ছে, তো সেই বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকটিতে সুচেতনা কবিতার সামগ্রিক দিক উন্মোচিত হয়নি, কারণ কবি এখানে অন্ধকার কেটে যাবে, আলোর দেখা পাবো আমরা, এরকম একটা ইঙ্গিতও দিয়েছেন। শুধু নেতিবাচকতাই নয়, সেই সাথে আলোর দেখা পাবো, আবার সুদিন আসবে, অন্ধকার কেটে যাবে, আবার মানে অনন্ত সূর্যোদয় আমরা দেখব, এরকম একটা ইঙ্গিত আছে। ঠিক আছে, এই জন্য এই বাস্তবতা মূল্যায়ন করবে। প্রশ্নের উত্তর ছিল একের গ, দূরতর দ্বীপ। খ নম্বর, একটা বিতর্কিত প্রশ্ন, নানা দৃষ্টিতে নানা উত্তর আসতে পারে। তো সার্বিকভাবে আমার কাছে ইহলৌকিকতা উত্তর দিচ্ছি আমি। ইহলৌকিকতা, নানাজন নানা উত্তর করে থাকে, এটা বিতর্কিত প্রশ্ন, এক এক দৃষ্টিকোণ থেকে এক একটা উত্তর নেওয়া যেতে পারে, সে দৃষ্টিকোণ থেকে আমি ইহলৌকিকতা উত্তর দিচ্ছি। গ, সংকট উত্তরণের প্রত্যাশা। ঘ, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। দুঃখের দিন কেটে যাবে, অনন্ত সূর্যোদয়, ইতিবাচকতার জয় হবে, এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। সৃজনশীল প্রশ্ন ছিল, ওটা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবিতার সমসাময়িক অশান্ত বিক্ষুব্ধ পৃথিবীর বাস্তবতা নির্দেশ করতে গিয়ে পৃথিবীর গভীরতর অসুখ কথাটা বলেছেন। আমরা ভালো নেই, খারাপ সময় কাটাচ্ছি, এই যে যুগ যন্ত্রণা, যুগের অস্থিরতা, এটা নির্দেশ করতে গিয়ে এই বাস্তবতার কথা বলেছিলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে। রবার্ট ফ্রস্ট একটা কথা বলেছিলেন, দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইন্ডস টু গো বিফোর আই স্লিপ। নির্জন ঘন বন কি অন্ধকার, কিন্তু আমার যে রয়েছে অঙ্গীকার, ঘুমিয়ে পড়ার আগে দিতে হবে বহু পথ পার দিতে হবে, আমাকে অনেক পথ যেতে হবে। তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত, তোমার একটা গন্তব্য থাকা উচিত, একটা টার্গেট, আলটিমেট গোল থাকা উচিত, যেখানে তুমি যেতে চাও। অবশ্যই ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষ হয়ে দেশ জাতির ইতিবাচক কিছু পৌঁছানোর জন্য, মঙ্গল কামনা করে তাদের ভালো কিছু পৌঁছানোর জন্য তোমাদের এই যাত্রা শুরু করা উচিত। জীবনানন্দ একটা ভালো পৃথিবী কামনা করেছিলেন, নেতিবাচকতার উল্লেখ করেছেন বটে, তবে শেষ পর্যন্ত তিনি একটা সুদিন কামনা করেছেন। তোমাদের সে যাত্রা সুন্দর হোক,
তোমাদের হাত ধরেই সেই সুদিন আসুক। আমরা দূর থেকে এই কামনা করব, তোমাদের মঙ্গল কামনা করব। আর তুমি যখন অপরের জন্য মঙ্গল কামনা করবে, অপরের ভালো কিছু পৌঁছাবে, তখনই তোমাদের মাঝে সেটা তুমিও ফেরত পাবে। এভাবেই আমাদের পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। এটাই জগতের নিয়ম। তো আমরা সবাই যদি সুন্দর হয়ে যাই, তো এই পৃথিবী তো নষ্ট আমরাই করেছি। তো আমরা সবাই যখন সুন্দর হয়ে যাব, তখন দেখবো পৃথিবীটা সুন্দর হয়ে যাচ্ছে। তো এরকম একটা সুন্দর পৃথিবী কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।